শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জুবিন গর্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য গঠিত বিচার বিভাগীয় কমিশন হলফনামা দাখিলের সময়সীমা 12 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে এই সময়সীমা ছিল 21 নভেম্বর পর্যন্ত, যা পেরিয়ে গেছে। অনেকের অনুরোধে কমিশন এই সময় বৃদ্ধি করেছে যাতে সব পক্ষ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এদিকে এসআইটিও তদন্ত প্রক্রিয়া জোরদার করেছে। জুবিন গর্গের সিঙ্গাপুর নিয়ে যাওয়া দুটি ব্যাগ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করছে এসআইটি। শনিবার তল্লাশি অভিযানের সময় জুবিনের কাহিলীপাড়ার বাড়ি থেকে ব্যাগ দুটি জব্দ করা হয়। ব্যাগ দুটি সিআইডি কার্যালয় থেকে ফরেনসিক ল্যাবে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে 42 বছর পুরনো গণহত্যার এক রিপোর্টকে কবর খুঁড়ে তুলে আনছে সরকার। কোনো সরকারি যে রিপোর্টকে জনসমক্ষে তুলে ধরার সাহস দেখাতে পারেনি। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সাহস দেখাচ্ছেন। এর পেছনে কি রয়েছে শুধুই রাজনীতি, নাকি ইতিহাসের এক অজানা কালো অধ্যায় সংরক্ষণের পরিকল্পনা? মুখ্যমন্ত্রীর অভিপ্রায় যাই হোক, আসাম আন্দোলন যে মোটেই অহিংস ছিল না, বরং নিরীহের রক্তের হুলি খেলা হয়েছিল। আজ থেকে তা কালো হরফে লেখা হয়ে যাবে আসামের ইতিহাসে। আজ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় পেশ করা হবে 1983 সালের নেলি গণহত্যার প্রেক্ষিতে গঠিত তিওয়ারি কমিশনের তদন্ত রিপোর্ট। শুধু নেলির ঘটনাই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে আরও প্রায় 200টি ঘটনার তদন্তের বিবরণও রয়েছে 536 পৃষ্ঠার সেই রিপোর্টে। কিন্তু তিওয়ারি কমিশনের রিপোর্টে আন্দোলনকারী আশু গণসংগ্রাম পরিষদের নেতিবাচক ভূমিকারও উল্লেখ রয়েছে। তাই আশুর চাপের মুখে তিওয়ারি কমিশনের রিপোর্টের সঙ্গেই বিধানসভায় পেশ করা হবে একটি বেসরকারি তদন্ত রিপোর্ট। নেলির ঘটনার তদন্তে সহযোগিতা করেননি তৎকালীন আন্দোলনকারীরা, বরং হিমাচল প্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত মুখ্য বিচারপতি টি.ইউ. মেহতার নেতৃত্বে পাল্টা এক তদন্ত কমিশন গঠন করেন আন্দোলনকারীরা। মেহতা যারা তদন্ত কমিশনের সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার গণেশ চন্দ্র ফুকন এবং কটন কলেজের অধ্যক্ষ রাইহান স্যার। পরম্পরা ভেঙে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে গঠিত মেহতা কমিশনের রিপোর্টও বিধানসভায় পেশ করতে চলেছে সরকার। তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধা সম্মেলনের উদ্যোগে গঠন করা সেই বেসরকারি তদন্ত কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করার সিদ্ধান্তে রবিবার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী নিজেই সেই সিদ্ধান্ত জানিয়েছেন, কারণ আশু নেতাদের দাবি তিওয়ারি কমিশনের রিপোর্ট যদি প্রকাশ্যে আনা হয়, তাহলে মেহতা কমিশনের রিপোর্টও প্রকাশ করুক সরকার। দুটি মতামতই উঠে আসুক জনগণের সামনে। তাই নজির সৃষ্টি করে বেসরকারি তদন্ত কমিশনের রিপোর্ট আজ বিধানসভায় পেশ করবে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আশুর অনুরোধে মেহতা কমিশনের রিপোর্টও পেশ করা হবে বিধানসভায়। বেসরকারি তদন্ত কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করার নজির নেই, কিন্তু পরম্পরা ভেঙে সরকার সেই রিপোর্টও দাখিল করবে বিধানসভায়, যাতে তৎকালীন সময়ে সামাজিক পর্যায়ে গঠিত তদন্ত কমিশনের রিপোর্টও জানতে পারেন জনগণ। তিওয়ারি কমিশনের রিপোর্ট অবশ্য আগেই পেশ করা হয়েছে বিধানসভায়। 1987 সালে প্রফুল্ল কুমার মহন্তের সরকার সেই রিপোর্ট বিধানসভায় দাখিল করলেও এর প্রতিলিপি দেয়নি বিধানসভার সদস্যদের। ফলে রিপোর্টে কি রয়েছে সেটা প্রকাশ্যে আসেনি। তাই রিপোর্টের প্রতিলিপি ছাপিয়ে বিধানসভার সদস্যদের দেবে হিমন্তের সরকার। মুখ্যমন্ত্রী বলেন, তিওয়ারি কমিশনের রিপোর্ট আশুর বিরুদ্ধে নেতিবাচক কথা রয়েছে, তবুও আমরা সেই রিপোর্ট প্রকাশ্যে আনছি, কারণ এটা আসাম আন্দোলনের ইতিহাসের অংশ। একই কারণে প্রকাশ্যে আনা হবে মেহতা কমিশনের রিপোর্টও। যারা গবেষণা করতে চান তাদের সুবিধা হবে। কিন্তু তিওয়ারি কমিশনের রিপোর্টে কি রয়েছে যা 26-এর ভোটে সহায়ক হতে পারে বিজেপির? রাজ্য রাজনীতিতে এই চর্চা এখন তুঙ্গে। নেলির গণহত্যার পর 1983 সালের জুলাই মাসে গঠন করা হয় তিওয়ারি কমিশন। তারপর 1984 সালে মে মাসে কমিশন রিপোর্ট দাখিল করে সরকারের কাছে। 1983 সালে রাজ্যের বিভিন্ন স্থানে সংঘটিত 8109টি হিংসাত্মক ঘটনার উল্লেখ রয়েছে রিপোর্টে। এতে মৃত্যু হয় 2072 জন লোকের। কিন্তু তথ্যবিজ্ঞ মহল বলছে, তৎকালীন সময়ের সেই তদন্ত রিপোর্টের কোনো সাম্প্রদায়িক চরিত্র ছিল না, বরং
এক শ্রেণীর লোকের বার্ষিক আগ্রাসন ছিল মূল বিষয়। বিদেশি প্রব্রজনের কথা রয়েছে, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকেও প্রব্রজনের ফলে অসমীয়া জনগণের সংকটের কথা উল্লেখ করা হয়েছে। কারণ বাংলাভাষী লোকদের গ্রামে অসমীয়াভাষীদের আক্রমণ, আবার অসমীয়া গ্রামে বঙ্গমূলীয় লোকদের আক্রমণ, এমনকি বিভিন্ন অসমীয়াভাষী জনগোষ্ঠীর মধ্যে সংঘাতের কথা উল্লেখ রয়েছে তিওয়ারির রিপোর্টে। কমিশন বলেছে, যদি নেলির ঘটনা ঘটে থাকে তাহলে চমরিয়া, নলবাড়ি সহ অন্যান্য জেলায়ও ঘটনা ঘটেছে। ফলে ধর্মীয় আগ্রাসনের বিষয়টি প্রাধান্য পায়নি রিপোর্টে। ৪২ বছরের পুরনো রিপোর্ট বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নিলেও খুদ মুখ্যমন্ত্রী অকপটে বলছেন, কংগ্রেস ভাবছে এই রিপোর্টে বিজেপির লাভ হবে, কিন্তু বিজেপির রাজনৈতিক ফায়দা হওয়ার মতো একটি শব্দও নেই তিওয়ারি কমিশনের রিপোর্টে। তিওয়ারি কমিশনের রিপোর্ট নিয়েও রয়েছে নানা প্রশ্ন। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব জ্যোতিপ্রসাদ রাজখোয়ার মতো ব্যক্তি মনে করেন, এই ধরনের ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন করা উচিত, কিন্তু সরকার নেলির গণহত্যার তদন্তের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন কেন গঠন করলো সেটা বোধগম্য নয়। আবার কমিশনের তদন্তের প্রক্রিয়ায় আন্দোলনকারী আশু গণসংগ্রাম পরিষদের নেতাদের সাক্ষ্য নেওয়া হয়নি, তাই সেই রিপোর্টকে অসম্পূর্ণ, একপক্ষীয় বলে অভিহিত করেছে সংশ্লিষ্ট মহল। তাই আসাম আন্দোলনের সময় রাজ্যের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যার ঘটনার তদন্ত রিপোর্ট সম্পূর্ণ করতেই বেসরকারি মেহতা কমিশনের রিপোর্টও সামনে আসছে কাল। অপরদিকে ২৬শে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন গৌরব, বললেন এপিসিসি সম্পাদক শরীফা। কংগ্রেসের বুথ কমিটি এবং বিএলও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত বড়খলায়। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বুথ কমিটির এবং বিএলও প্রশিক্ষণ শিবির বড়খলা সমবায় স্কুলে সোমবার অনুষ্ঠিত হয়। সবার শুরুতে লাচিত বরফুকনের ৪০৩তম জন্মদিবসে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা। বড়খলা মণ্ডল কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্করের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন এপিসিসি সম্পাদিকা তথা কাছাড় জেলার ইনচার্জ শরীফা রহমান। তিনি বলেন, দলের সভা সমিতিতে উপস্থিত থাকতে অনীহা প্রকাশ করে এমন ব্যক্তিকে দলের পদাধিকারী করা উচিত নয়। দলের হয়ে নিঃস্বার্থভাবে কাজ করা ব্যক্তিদের দলের পদাধিকারী করা উচিত বলে জানান। উপস্থিত দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো মনোনয়ন প্রত্যাশীর হয়ে কাজ না করে দলের কাজ করার আহ্বান জানান উপস্থিত দলীয় কর্মীদের। শরীফা রহমান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মান সম্মান জলাঞ্জলি দিয়েছেন, একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবসময় নির্দিষ্ট এক জাতিকে গালিগালাজ করতেই ব্যস্ত থাকেন, ফলে আসামে কোনো ধরনের উন্নয়ন নেই। যোরহাট লোকসভা সাংসদ তথা এপিসিসি সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে ২৬শে কংগ্রেস দল ক্ষমতায় ফিরছে। গৌরব গগৈ ২৬শে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে দৃঢ়তার সঙ্গে বলেন তিনি। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, দেশে কংগ্রেস রয়েছে, বিজেপি দেশে নেই, বর্তমানে কংগ্রেস বিজেপি রয়েছে বলে জানান। কংগ্রেসের হাওয়া রয়েছে, হাওয়াকে কাজে লাগাতে সাহায্য করার আহ্বান জানান তিনি। বড়খলা থেকে কংগ্রেসের বিধায়ককে জয়ী করার আহ্বান জানান তিনি। জেলা সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর বলেন, দলের অনুশাসন মতো দলীয় কর্মীদের চলতে হবে। ভুবনেশ্বরনগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর বলেন, বড়খলায় কংগ্রেস দল শক্তিশালী, ২৬শে আসামে সরকার গঠন করবে কংগ্রেস দল। অপরদিকে আসাম মিজোরাম ভাইয়ের মতো দুই রাজ্যে কোনো সীমা বিবাদ থাকতে পারে না, বললেন সাংসদ পরিমল। দলাইয়ে বর্ডার ফেস্টিভ্যালে উৎসবমুখর পরিবেশ। আসাম মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল ২০২৫ নিয়ে সোমবার দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দলাইয়ে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এদিনের বর্ডার ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন আসামের কাছাড়, মিজোরামের কোলাশিব ও মামিত জেলার সহস্রাধিক জনগণ। ফেস্টিভ্যালের মূল লক্ষ্য ছিল দুটি রাজ্যের জনতার মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা। এদিন দুটি রাজ্যের শিল্পীদের অসাধারণ নৃত্যগীতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উল্লেখ্য, আসাম মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল আয়োজনের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে দোলাই পূর্ত বিভাগের মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। মূল মঞ্চের দুপাশে সারিবদ্ধভাবে স্টলগুলোতে আসাম ও মিজোরাম রাজ্যের এসএইচজি গ্রুপ ও সরকারি বিভিন্ন বিভাগের কর্মীরা তাদের আকর্ষণীয় উৎপাদন সামগ্রী প্রদর্শন করেন। এদিন দুটি রাজ্যের শিল্পী গোষ্ঠী বিহু, ডিমাসা, মণিপুরি, ব্যাম্বু ডান্স,
সহ অন্যান্য নৃত্যগীত পরিবেশন করে অনুষ্ঠান মনজ্ঞ করে তোলেন। এদিন বিকেলে দোলাই বিএনএমপিএইচ স্কুলের মাঠে দুটি রাজ্যের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন প্রত্যেক বক্তার মুখ থেকে উঠে আসে একটাই কথা, দুটি রাজ্যের জনগণ একই দেশের মানুষ, তাই দুটি রাজ্যের জনগণের মনে কোনো ভেদাভেদ থাকতে পারে না। স্মরণাতীত কাল থেকে দুটি রাজ্যের জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে বলে মতামত প্রকাশ করেন বিভিন্ন বক্তা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোলাশিব জেলার জেলাশাসক রবার্ট সি লালমাঙ্গাই বলেন, দুটি রাজ্যের জনগণের ভ্রাতৃত্ববোধকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। তিনি বলেন, দুটি রাজ্যের জনগণ একই দেশের মানুষ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।